নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প নিঝুম রাতের আতঙ্ক। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। স্টেশনে ট্রেন থেকে নেমে একগাল হেসে গজপতি আঙুল তুলে বললেন, ওই যে জঙ্গল মতো জায়গা দেখতে পাচ্ছ, ওইখানেই। সূর্য ডুবতে চলেছে, শিগগির পৌঁছতে হবে কিন্তু। ভবভূতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না, গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোণায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনও রেখে দিয়েছেন অবশ্য। ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেলে তখন বললেন, একটুখানি চা পেলে ভালো হতো। গজপতি হাসলেন। চা? চারপাশে তাকিয়ে দেখো তো, এখানে চায়ের দোকান দূরের কথা, আমরা বাদে জনমনুষ্য আর দেখতে পাচ্ছ কি না? ভবভূতি দেখলেন, তাই বটে। প্ল্যাটফর্ম খাঁ, শুধু এই স্টেশন ঘর, তার মানে একটা টিনের গুমটি ঘরের মতো। তাছাড়া আর কোনো ঘরবাড়িও নেই। গাছপালা ঝোপজঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা। কেমন যেন থমথমে অস্বস্তিকর হাবভাব। তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হনহন করে চলে যাচ্ছে। অমনি ভবভূতি বলে উঠলেন, ওই তো দুজন লোক। গজপতি তা দেখে নিয়ে বললেন, এই স্টেশনেরই লোক, স্টেশন মাস্টার আর পয়েন্টম্যান। কিন্তু ওরা পালাচ্ছে মানে? ভবভূতি অবাক। স্টেশনে থাকতে চায় না তাই, গজপতি জানালেন। রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি, করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে গিয়ে ঢুকবে। পরের ট্রেন আসার সময় হলে স্টেশনে আসবে, ফের পালাবে। অবিশ্বাসী ভবভূতি বললেন, তাহলে রেল স্টেশনটা তৈরি হলো কিভাবে শুনি? সে অনেক হাঙ্গামা করে হয়েছিল, সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল। ওরা খুব ডানপিটে ছিল বলেই পেরেছে। গজপতি পা বাড়িয়ে ফের বললেন, আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়ে তক্ষুনি লেজ তুলে কেটে পড়ল, দেখলে না? তুমি ঠাহর করলে দেখতে ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি যাত্রীরাও এই স্টেশনে এসে চোখ বুজে থাকে। ওই সিগন্যাল পেরুলে তখন চোখ খোলে। আমরা কিন্তু চোখ বুজে নেই। ভবভূতি বাঁকা হাসিটা আরেকটু লম্বা করে দিলেন। গজপতি বললেন, আমাদের ক্ষতি হবার কারণ নেই বলেই চোখ খুলে রেখেছি। তুমি নিশ্চিন্তে থেকো, আমাদের গায়ে আঁচড় লাগা দূরে থাক, আমাদের উঁকি ঝুঁকি মেরে ওরা দেখতেও সাহস পাবে না। কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ। ভূতনাথকে ওরা কি ভয় যে পায়। প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প। এই প্রকল্পের কথা শুনে ভবভূতি কলকাতায় গজপতির ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন, এখানে পৌঁছে ততটা পারলেন না। খুক খুক শব্দ হলো মাত্র। গজপতির পিছনে পিছনে রেল লাইন বরাবর এগোতে থাকলেন। সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চেকনাই দেওয়া। সেই সব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাকালি তুমুল হল্লা করছে। ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসছে ক্রমশ। হলেও হতে পারে, কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে। বারবার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছেন। এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল। রাস্তায় 1 হাঁটু জল জমে গিয়েছিল। তার সঙ্গে লোডশেডিং। গজপতির ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবভূতি যৌবনে দুর্দান্ত শিকারী ছিলেন, তাই ওর সব কথায় বাঘ আসবেই। ওর আফসোস, বাঘ মেরে বড্ড ভুল করেছেন এতকাল।
এখন বাঘবংশ দেশ থেকে লোপ পেতে বসেছে। তাই সুন্দরবনের বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছেন। বেচারীরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক। সেই কথার জের টেনে গজপতি বলেছিলেন, আর ভূতবংশের কথাটা ভাবো ভায়া, আজকাল আর তত ভূত কেউ দেখতে পায়? ভূতেরাও তো লোপ পেতে বসেছে, আমাদের ছেলেবেলায় দেখেছি। বাধা দিয়ে ভবভূতি বলেছিলেন, ভূত? তুমি ভূতে বিশ্বাস করো? আলবাত করি, গজপতি দৃঢ়ভাবে জবাব দিয়েছিলেন। সেই তো বলতে যাচ্ছি। হাত তুলে ভবভূতি বলেছিলেন, হুম, শুনব না, সব গুল, ভূত নেই। নেই? গজপতি ফুঁসে উঠেছিলেন। আলবাত আছে, চলো, এক্ষুনি চলো, আছে কিনা তোমায় টের পাইয়ে দিচ্ছি। কোথায় যাবে শুনি? কোনো পোড়ো বাড়িতে, নয়তো শ্মশানে। এই তো, আমিও সব জায়গা চষে ফেলেছি এক সময়, ভূতের টিকিটিও দেখিনি। গজপতি রেগে গিয়েছিলেন। ঠিক জায়গায় গেলে তো দেখবে। তাছাড়া বললুম তো, আজকাল আর তত ভূত নেই। আগে যেমন পাড়া গায়ে যখন তখন বাঘ দেখা যেত, এখন কি যায়? যায় না। আর তুমিই তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনের বাঘ প্রকল্প করা হয়েছে। হয়েছে প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য। ঠিক তাই বলতে যাচ্ছিলুম তোমায়, শুনবে না, খালি গো ধরবে। রামচন্দ্রপুর নামে স্টেশন আছে, শুনেছ কখনো? শোনোনি? ভবভূতি বাঁকা হেসে বলেছিলেন, না, শুনিনি। তা হয়েছে কি? রামচন্দ্রপুরে ঠিক তোমার সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদেরও বংশরক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে, জানো? আর তার প্রজেক্ট অফিসার কে জানো? জানি না, কারণ এমন প্রজেক্টের কথা কোশমিনকালেও শুনিনি। গজপতি গর্জে বলেছিলেন, তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তক্ক করতে এসো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে অফিসার আছে তার নাম ভূতনাথ, আমার আপন ভাগ্নে। সে রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে। ভবভূতি অবাক হয়ে বলেছিলেন, বলো কি? হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্বে ডক্টরেট ডিগ্রি দেয়। আমাদের ভূত সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নাম করা ঘোস্ট এক্সপার্ট, অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। গত বছর যখন রামচন্দ্রপুর ঘোস্ট প্রজেক্ট ভূতেদের অভয়ারণ্য চালু হলো, তখন তার উদ্বোধন করেছিলেন কে জানো তো? ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস এস.সি. হারমোট মটিয়া। ভবভূতি আরও অবাক, এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি। আর এস.সি. হারমোট মটিয়া? শুনিনি। গজপতির উল্লাস দেখে কে? এই তো, কিছু খবর রাখো না? রাখবে কি করে? সারা জীবন তো বনবাজারে বাঘের লেজ ফলো করেই কাটালে। শুনে রাখো, এমন একটা দপ্তর আছে, তবে গোপনীয় দপ্তর, তাই কেউ জানে না। আমার ভাগ্নের খাতিরেই আমি জেনেছি। তাহলে ওই মন্ত্রী মহোদয়ার পুরো নাম বুঝি মিসেস শাকচুন্নি হারমোট মটিয়া? ভবভূতি ফের হেসে উঠেছিলেন। গজপতির আবার রাগ হয়েছিল। বলেছিলেন, ঠিক আছে, কালই আমার সঙ্গে বেরিয়ে পড়ো। রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে স্বচক্ষে সব দেখবে। এও বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণই বা কী। কী কারণ শুনি? ওটা ভূতারণ্যের বর্ডার। রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলে না? পাছে অভয়ারণ্যে বা ভূত প্রকল্পের দু একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গা গেরামে গিয়ে হানা দেয়, তাই ওই ব্যবস্থা। তোমার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের দু একটা বাঘ কি এমন করে না মাঝে মাঝে? রেল লাইনের ধারে ধারে কিছুটা গিয়ে ডান দিকে সরু একফালি রাস্তায় নামলেন গজপতি। সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল, তার ওপর কাঠের পোল আছে। সেই পোলে পৌঁছাবার পর বললেন, এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি। ওই দেখো,
কাঠের ফলকে লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প। দেখতে পাচ্ছ তো? ভবভূতি থ বনে গেলেন। মুখের বাঁকা হাসিটা মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ দুটো মুছে নিলেন। তারপর চশমার কাজ ভালোভাবে মুছে হেঁট হলেন। কিন্তু না, বড় বড় হরফে সত্যি লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, এবং তলায় ব্র্যাকেটের মধ্যে 13টি প্রজাতির ভূতেদের অভয়ারণ্য। তার পাশে আরেকটি বড় ফলকে নোটিশ, সাবধান, কেহ উহাদের উত্ত্যক্ত করিবেন না, ঘাড় মটকাইয়া দিলে সরকার দায়ী হইবে না। তবে কেহ কেহ আদর করিয়া উহাদের কিছু খাওয়াইতে চাহেন, তাহাতে আপত্তি নাই, কিন্তু নিচের তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাওয়াইবেন না, জরিমানা করা হইবে। ভবভূতি একটু ঝুঁকে খাদ্য তালিকায় চটপট চোখ বুলিয়ে নিলেন। দুধ, রসগোল্লা, হাড়গোড়, শুকনো গোবর, খাঁটি সর্ষের তেল, পাকা কলা, টিকটিকি ডিম ও লেজ, নানা রকম মাছ, শিঙি বাদে, আরশোলার ঠ্যাং। গজপতি ওর পিঠে হাত রেখে চাপা স্বরে বললেন, দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেল, আমার ভাগ্নের অফিসে গিয়ে ওসব জেনে নেবে, এসো। ভবভূতি গুম হয়ে গেছেন, মুখে রাবাক্কি নেই। তার উপর গজপতির এরকম চাপা গলায় কথা শুনে তার গা ছমছম করছে। এবার দুধারে ঘন ঝোপ জঙ্গল, মধ্যিখানে একফালি পিচের পথ। কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল। তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল। গজপতি তেমনি চাপা গলায় বললেন, ওই যে শ্রীমানের অফিস, মানে আমার ভাগ্নের। ভবভূতি এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন। খুঁতখুঁতে গলায় বললেন, ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল। গজপতি ঠোঁটে আঙুল রেখে বললেন, চুপ, খাবারের নাম করো না, এক্ষুনি পিছু নেবে। সেবারে আমি কি বিপদেই না পড়েছিলুম এসে। পিছু নিয়েছিল নাকি? ওই অফিস অব্দি পিছনে খালি বলে, কি এনেছিস, দিয়ে যা। বলো কি? আচ্ছা, ওরা নাকি স্বরে কথা বলে কেন বলো তো? নাক নেই যে, কঙ্কালের মুন্ডু দেখনি, নাক আছে? ঠিক বলেছ, নাকের জায়গায় গর্ত আছে বটে। এই সময় আলো অনেকটা কমেছে। ভবভূতি অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন। হঠাৎ তার মনে হলো সামনে বাঁ দিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতকটা হনুমানের মতো কি যেন বসে আছে। তারপর সেই অদ্ভুত প্রাণীটি বার কতক আপন খেয়ালে উল্লুকের মতোই শুকনো ডালটা ধরে চরকি ঘোড়া হয়ে ঘুরল। ভবভূতি শিউরে উঠে বললেন, ওটা কি? গজপতি দেখেই চাপা স্বরে বললেন, বলো রাম 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 রাম। ভবভূতি আওড়াতে শুরু করলেন, রাম 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 রাম। সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গিয়ে গজপতি জানালেন, এই প্রজাতির নাম গেছো। এরা গাছে থাকে। এদের বড্ড বদ অভ্যেস, টুপটাপ করে ঢিল ছোড়ে। মাথা ন্যাড়া দেখলে তো রক্ষেই নেই। রাস্তাটা ডাইনে ঘুরেছে এবার। সামনে গেট দেখা যাচ্ছে, তার ওপাশে বাংলো মতো একটা বাড়ি। গেটের কাছাকাছি যেতেই ভবভূতি দেখলেন আচমকা একটা ঢেঙা লিকলিকে মূর্তি শটান ঝোপ ঠেলে রাস্তায় এলো এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল। ভবভূতি ফিসফিস করে বলে উঠলেন, গজু, ওটা কি? গজপতিও দাঁড়িয়ে গেছেন, তেমনি ফিসফিসিয়ে বললেন, এই সেরেছে, কিছু খাবার আনা উচিত ছিল, তাই তো, অন্তত একটু শুকনো গোবর। মুখের কথা মুখেই থাকলো গজপতির। সেই মূর্তিটা করে বেজায় হেসে উঠল। ভবভূতি বিড়বিড় করতে থাকলেন, ট্রাম 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 ট্রাম। তারপর টের পেলেন রামের বদলে ট্রাম বলছেন। তখন শুধরে নিয়ে রাম নাম শুরু করলেন, এই রাম 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 রাম। আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদের সুরে বলে উঠলেন, ভূত,
ভূতরে, তোর ঘটোৎকচকে সামনে নে, বেরিয়ে পড়েছে। বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে সাড়া দিল। কোন ব্যাটারে, নাম ধরে ডাকছিস? স্পর্ধা তো কম নয়। গজপতি বললেন, বাবা ভূত, আমি আমি তোর মামা গজপতি। আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো একটা লোক। তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় বয়ে গেল। গজপতি ফিসফিস করে জানালেন, পাহাড়ি দেশের ভূত, বুঝলে তো। তারপর ভবভূতির হাত ধরে পা বাড়িয়ে বললেন, ভূত, তোকে খবর দিয়ে আসতে পারিনি বাবা, এদিকে ট্রেনটাও লেট করেছিল। গেট খুলে ডক্টর ভূতনাথ বললেন, মামা নাকি? আসুন আসুন, কি সৌভাগ্য। উনি কে? আমার বন্ধু ভবভূতি পুততুণ্ড। তোকে এনার কথা বলেছি, মনে নেই হয়তো। ইনি একসময় নামকরা শিকারী ছিলেন। আর ভবভূতি, এ হচ্ছে সেই ভূতনাথ পাত্র। ডক্টর ভূতনাথ নমস্কার করে বললেন, আসুন আসুন, কি সৌভাগ্য। বাংলো ঘরের মধ্যে একটা হ্যাজাক জ্বলছে। লণ্ঠনটা দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন। কোণার টেবিলে একটা কালো বেঁটে মোটাসোটা হাঁড়িমুখো লোক খাতায় কী সব লেখালেখি করছিল। একবার মুখ তুলে দেখল। ভবভূতির গা শিরশির করে উঠল লোকটাকে দেখে। মানুষ বটে তো, কেমন যেন ভুতুড়ে চেহারা। পাশের ঘরের দরজা খুলে ডক্টর ভূতনাথ বললেন, 1 মিনিট, মোমবাতিটা জ্বেলে নি। ভবভূতি বলল, লোডশেডিং বুঝি? না না, এখানে ইলেকট্রিসিটির বালাই নেই। কেন নেই পরে বলবোক্ষণ। ডাক্তার ভূতনাথ মোমবাতি জ্বেলে দিলেন। ডাকলেন, আসুন মামা আপনারা, ভেতরে এসে বসুন, আমি চায়ের জোগাড় করি। ঘরটা বেশ বড়। ভবভূতি ও গজপতি আরাম করে বসলেন। ডাক্তার ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তার গলা শোনা গেল, কাকে ডাকাডাকি করছেন। গজপতি বললেন, ইলেকট্রিসিটি কেন নেই জানো? ভূতেদের ওই আলো সয় না। লণ্ঠন হ্যাজাক অবধি বড়জোর সয়। ইলেকট্রিসিটির জ্বালায় তো ভূত বংশ লোপ পেতে বসেছে। ভবভূতি দমে গেছেন এখন, সায় দিয়ে মাথাটা নাড়লেন শুধু। তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন। বলা যায় না কখন কি বিতিকিচ্ছিরি ভুতুড়ে চেহারা জানলায় উকি দিয়ে ওই রকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো। মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো, কিন্তু রাইফেল কি এরা ছুটতে দিত? তার চেয়ে বড় কথা, রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কিনা তাই বা কে জানে। কখনো তো পরীক্ষার সুযোগ পাননি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবভূতি এই অভয়ারণ্যের ভূত বৃত্তান্ত বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন। গজপতির ভাগ্নে ডাক্তার ভূতনাথ পাত্র অমায়িক মানুষ, রোগা শিরিঙে চেহারা, রং কুচকুচে কালো, চুলগুলো ছোট এবং সজারুর কাটার মতো খাড়া, গোফটাও তাই। এই শরতের ভ্যাপসা গরমেও স্যুট টাই পরে আছেন। গজপতির চোখ নাচছে অনবরত, যেন বলতে চাইছেন, দেখছো তো আমি কেমন ভাগ্নের মামা, ভাগ্নে পাক্কা সাহেব। ডাক্তার ভূতনাথ বলছিলেন, আপনি তো শিকারী মিস্টার পুততুণ্ড, আপনি ব্যাপারটা বুঝবেন ভালো। আপনার যেমন বন্যপ্রাণী, বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল বললেন, আমারও ছেলেবেলা থেকে ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, হঠাৎ একদিন কাগজে দেখলুম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূততত্ত্বে গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছেন। অমনি কপালটুকে দরখাস্ত করে দিলুম। ইন্টারভিউয়ে ডাক পড়ল, পাশ করে গেলুম। তারপর তো দেখতে পাচ্ছেন, শুনেও থাকবেন। সাগ্রহে ভবভূতি বললেন, শুনেছি, কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূত এনে জড়ো করেছ সেই কথা বলো তো বাবা শুনি। ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন, সে অনেক হাঙ্গামা। কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল, কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান, পুরস্কৃত করা হবে। বিস্তর চিঠিও এসেছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে। তবে কিছু জায়গায়, যেমন ধরুন কলকাতায় পুরনো কয়েকটি বাড়ির ছাদ, চিলেকোঠা, সিঁড়ি হাতড়ে 3 রকম উপজাতির ভূত পেয়েছিলুম।
এরা সবাই কিন্তু মানুষ ভূত। কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ খুন হয়ে মরেছে। গজপতি বললেন, ভালোভাবে না বোঝালে ভবভূতি বুঝতে পারবে না। তাহলে শুনুন। ভূত জাতি মূলত 3টি উপজাতিতে বিভক্ত। মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত, আর প্রকৃত ভূত, যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, স্রেফ ভূত। তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম। যেমন ধরুন, গরু মরে যে ভূত হয়েছে তার নাম গোদানো। ভবভূতি আরও কৌতূহলী হয়ে বললেন, সব রকম ভূতই তো এখানে রয়েছে। ভূতনাথ বললেন, তবে সবসময় দেখা পাওয়া মুশকিল। আপনি তো সুন্দরবন অভয়ারণ্যে গেলেন, কবার বাঘ দেখতে পেয়েছেন বলুন তো? ভবভূতি সায় দিয়ে বললেন, তা ঠিক, তবে ওরা একটা টাওয়ার বানিয়ে রেখেছে জঙ্গলের মধ্যে, সেখানে গিয়ে। বাধা দিয়ে ডাক্তার ভূতনাথ বললেন, এখানেও বানিয়েছি আমরা, নিয়ে যাব আপনাদের। তবে সাবধান, কথা বলবেন না কিন্তু, চুপচাপ বসে থাকতে হবে। ভবভূতি বললেন, আমি শিকারী, ও কি নতুন কথা আমার কাছে? হ্যাঁ, তাও বটে, ডক্টর ভূতনাথ বললেন। তা যাকগে, এবার শুনুন গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি। গ্রামে খবরের কাগজ কজন পড়ে, তাই ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল। যেমন ধরুন, বীরভূমের একটা দিঘির এক কোনায় শাকচুন্নির খোঁজ পেলুম, তক্ষুনি বেরিয়ে পড়লুম। কিন্তু ওদের ধরে আনলে কিভাবে? ডক্টর ভূতনাথ একটু হেসে বললেন, খুবই সোজা, খুবই সোজা। শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য, ব্যাস। বীরভূমে সেই শাকচুন্নির আড্ডায় এক রাত্রি গিয়ে বসে রইলাম। ওদের প্রধান খাদ্য মাছ। মাছ দেখে তক্ষুনি ওর নোলায় জল ঝরতে লাগলো। ঘোমটার ফাঁকে বলল, একটা মাছ দে না ভাই। আমি অমনি উঠে চলতে শুরু করলুম। সারা পথ ও পেছনে চাইতে চাইতে আসে, আর আমি বলি, আর একটু গিয়ে দেব, চলে আয়। ব্যাস, এই করে এখানে নিয়ে এলুম। এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি। শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাবার খাচ্ছে, বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি। এই শুনে গজপতি মন্তব্য করলেন, সেই সব মাছই তো কলকাতার বাজারে বিক্রি হচ্ছে, স্বাদেই বোঝা যায়। শাকচুন্নিরা শুকে ফেলে দেয়, তাই ওরকম, বুঝলে তো? ভবভূতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, দুধ, রসগোল্লা, পাকা কলা, এসব সুখাদ্য কোন ভূত খায়? ভূত নয়, ভূতিনী বলুন। এরা প্রেত উপজাতির অন্তর্গত, অর্থাৎ কোনো পেটুক মেয়ে মরে ভূত হয়েছে। যেই কথাটা বলা, অমনি জানলার বাইরে থেকে খ্যানখ্যানে গলায় কে বলে উঠল, কি বললে? মেয়েরাই সব খায়? ভবভূতি আতকে উঠে দেখলেন নিঘাত ভূতিনীই বটে। চুলের যা ছিঁড়ি, তার পরনের শাড়ি, কত রকম গয়নাও পরা, জানলায় দাঁড়িয়ে কটমুটিয়ে তাকিয়ে আছে। ডাক্তার ভূতনাথ ধমক দিয়ে বললেন, পেচোর মা, এখন চলে যাও তো এখান থেকে, আমরা কথা বলছি, দেখছো না? কিছু বলার থাকলে পরে এসো, না হয় দরখাস্ত করো। ভূতিনী জিভ বের করে কে জানে ভবভূতির দিকেই ভেঙচি কেটে সরে গেল। গজপতি খিকখিক করে হেসে বললেন, পেচোর মা সেবার আমাকে বাগবাজারের রসগোল্লা আনতে বলেছিল, ভুলে গেছে নিজেই। পেচোর মা মানে? ভবভূতি জিজ্ঞেস করলেন। জবাবটা দিলেন ডক্টর ভূতনাথ, ওর ছেলে পেচো, ও তো ভূত, তার মানে প্রেত, ট্রেনে চাপা পড়ে মারা গেছে। ভবভূতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, এত যে ভূত রেখেছ অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কখনো কেউ বিপদে পড়নি তো?
ডক্টর ভূতনাথ বললেন, না না, বুঝতে পারছেন না, বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে, রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে। ভূত নিয়ে কাজ করা তো সহজ নয়। এই সময় ভবভূতির মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে। ঘুরেই আঁতকে উঠলেন। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা 9-10 বছরের ছেলে, কিন্তু সত্যি কি ছেলে? তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাতড়াচ্ছে। ভবভূতি কাঁপতে কাঁপতে বললেন, কে কে? ডক্টর ভূতনাথ ধমক দিলেন, এই পেঁচো, কি হচ্ছে? শ্রীমান পেঁচো বলল, চকলেট খুঁজছি ভূতু মামা। হাত বের কর বলছি, বের করে নে হাত। ডক্টর ভূতনাথ উঠে দাঁড়ালেন। ছি, ওই নোংরা হাত তুই কোন আক্কেলে পকেটে ঢোকালি? মুখে চাইলেই তো পারতিস। পেঁচো হি হি করে হেসে হাত বের করে নিল। তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে দুহাত আঁকড়ে আবদারের গলায় বলল, একটা চকলেট দাও না দাদু, দাদু দাদু। সেই সঙ্গে বেজায় রকম কাতুকুতুও দিতে থাকলো। কি প্রচণ্ড ঠান্ডা হাত! ভবভূতির দম আটকে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে গো গো করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই হি 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 করে হেসে উঠলেন। ভবভূতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর উঠে বসলেন। দেখলেন নিজের ঘরে শুয়ে আছেন। ঘরে সকালে রোদ ঢুকছে। তার নাতি রুনু বলল, ও দাদু, এখনো ঘুমোচ্ছ তুমি? কখন উঠেছি আমি? ভবভূতি আগে ভালোভাবে দেখে নিলেন রুনু না পেঁচো। তারপর বললেন, হ্যাঁ। দাদু, একটা চকলেট দাও না। ভবভূতি চমকে উঠলেন, হে, কে রে? এও যে চকলেট চায়। কিন্তু না, মনের ভুল। স্বপ্নই দেখছিলেন বটে। কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল, মনে পড়ছে। গল্পটা এখানেই শেষ। আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টও করে দেবেন। ধন্যবাদ।